হায় খোদা, তুমি এটা কি পরীক্ষা নিলে? নিজের মেয়ের মতো করে মানুষ করে এখন আমি এই মেয়েকে কিভাবে হারিয়ে ফেলব? ধবলি, ও ধবলি! আরে, এখানে তো ধবলি নেই। উফ বাবা, এই ধবলিটাকে নিয়ে আর পারি না। বলি কোথাও যাস না, কোথাও যাস না, আমার কোনো কথাই শোনে না। যাই দেখে, মাঠের দিকে গেছে হয়তো। কর্ণকলি ধবলিকে খুঁজতে খুঁজতে মাঠ পানে যায়। হ্যাঁ, এখানেও তো আমার ধবলি নেই। এই ধবলিটা গেল কোথায় আল্লাহ জানে। কারো কোনো অন্যায় করে বসে আছে কিনা। আমার হয়েছে যত জ্বালা। আজ একবার ওকে খুঁজে পাই শুধু। যাই, গ্রামের মধ্যে গিয়ে দেখি। কর্ণকলি ধবলিকে খুঁজতে খুঁজতে গ্রামের মধ্যে ঢুকে যায়। সামনেই রাস্তার ধারে একটি বুড়ি মহিলা বসেছিল। দাদিমা, দাদিমা, তুমি কি আমার গরু ধবলিটাকে দেখেছ? হ্যাঁ বাছা, আমি একটু আগে জমিদার বাড়ি থেকে আসলাম। তোমার ওই ধবলি গরু জমিদারের মেয়ের অনেক শখের একটি ফুলের গাছ খেয়ে ফেলেছে, তাই জমিদার তাকে বন্দি করে রেখেছে। জানি না বাবু, আজও তোমার ওই ধবলিকে জমিদার মশাই ছাড়বে কিনা। যাও, গিয়ে দেখো। কর্ণকলি দৌড়াতে দৌড়াতে জমিদার বাড়ির দিকে যায়। এদিকে জমিদার বাড়িতে একটি গাছের সাথে বেঁধে রাখা ছিল ধবলিকে। কর্ণকলি দৌড়াতে দৌড়াতে ধবলির কাছে আসে। কি রে ধবলি, তোকে এতবার বলি কোথাও যাবি না, কোথাও যাবি না, সব সময় বাড়িতেই থাকবি। তুই তো আমার কোনো কথাই শুনিস না। এখানে কেন এসেছিস বল? জমিদারের মেয়ের ফুল গাছই বা কেন খেয়েছিস তুই? তোকে কি আমি খাবার খেতে দেই না? তোকে কতবার বলি তুই কারো অন্যায় করিস না। কর্ণকলি ধবলির সাথে কথা বলছিল, তখনই সেখানে জমিদার মশাই আসে। ও, তুমি তাহলে এই গরুর মালিক? তোমার গরু আমার কত বড় ক্ষতি করেছে তুমি জানো? আমার মেয়ের অনেক শখের একটি ফুল গাছ তোমার গরু খেয়ে নিয়েছে। আমি তোমার এই গরুর গর্দান নেব। না জমিদার মশাই, আপনি এমনটা করবেন না। আমার ধবলি ভুল করে ফেলেছে। আমার ধবলিকে আপনি ক্ষমা করে দিন। সে আর কোনো দিনই এমন হবে না। এবারের মতো তাকে ক্ষমা করে দিন জমিদার মশাই। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমার ধবলি আপনার এই জমিদার মহলের আশপাশেও আসবে না। না, আমি এই গরুকে ছাড়ব না। ও আমার মেয়ের শখের ফুল গাছ খেয়ে নিয়েছে। আমি ওকে মৃত্যুদণ্ড দিয়েছি। ওর মৃত্যু হলেই আমি শান্তি পাব। আমি কিছুতেই তাকে ছাড়তে পারবো না। তুমি যদি বেশি কথা বলো তাহলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব। ভালো চাও তো এখান থেকে চলে যাও। না জমিদার মশাই, এমন করবেন না। আমি আপনার ফুল গাছ নিয়ে এসে দেব। বলুন, কি ফুলের গাছ খেয়েছে আমার ধবলি? আমি আপনাকে ওই ফুলের গাছ নিয়ে এসে দিয়ে আমার ধবলিকে নিয়ে যাব। ওরে মূর্খ মেয়ে, ওটা কোনো সাধারণ ফুল গাছ ছিল না যে তুমি এনে দেবে। ওটা ছিল পরীর রাজ্যের পঞ্চমণি ফুলের গাছ। ওটা শুধু পরী রাজ্যে পাওয়া যায়। তুমি কোথা থেকে নিয়ে আসবে ওই ফুলের গাছ? যাও যাও, এখান থেকে বিদায় হও। না জমিদার মশাই, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি। আমি আপনার ওই পঞ্চমণি ফুলের গাছ এনে দেব। আপনি আমার ধবলির কোনো ক্ষতি করবেন না। আমার ধবলিকে আপনি ভালোভাবে রাখবেন। আমি আপনার পঞ্চমণি ফুলের গাছ এনে দেবই, যেভাবেই পারি। এই বলে কর্ণকলি সেখান থেকে চলে যায়। জমিদার কর্ণকলির দিকে তাকিয়ে থাকে। কর্ণকলি বাড়ি এসে বসে বসে কান্না করতে থাকে। আমি তো জমিদার মশাইকে গিয়ে অনেক বড় মুখ করে বলে এলাম আমি ওনার মেয়ের শখের পঞ্চমণি ফুলের গাছ এনে দেব, কিন্তু আমি তা কিভাবে নিয়ে আসব? আমি তো জানিও না পরিরাজ্য কোথায়। কর্ণকলি বসে কান্না করে আর এগুলো বলতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে সোনাকলি আসে। কি হয়েছে দিদি? তুমি এখনো বসে বসে কান্না কেন করছো? কর্ণকলি সোনাকলিকে সব কথা খুলে বলে। দিদি, তুমি আর কান্না করো না। আমি জমিদার মশাইকে গিয়ে বলে ধবলিকে নিয়ে আসব। না বোন, তুই সেখানে যাস না। আমি অনেক কান্না করে তার কাছে অনুরোধ করেছি, কিন্তু কথা শোনেনি। আমি যদি তাকে পঞ্চমণি ফুলের গাছ নিয়ে এসে দিতে পারি, তাহলেই সে ধবলিকে ছেড়ে দেবে। ঠিক আছে দিদি, এখন বাড়ি চলো। সকাল থেকে তুমি কিছুটি খাওনি, কিছু খেয়ে নেবে। চলো, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। আমি এনে দেব ওই পঞ্চমণি ফুলের গাছ। এখন ঘরে চলো দিদি। আমার যে ধবলিকে ছাড়া কিচ্ছু ভালো লাগছে না রে বোন।
জানি না ওই জমিদার মশাই ধবলিকে কিছু খেতে দিয়েছে কিনা। না বলে যদি আমার কথা শুনে এখানেই থাকতো তাহলে আরও বন্দি হতো না। আচ্ছা দিদি, এসব পরে দেখা যাবে, এখন চলো ঘরে যাই। সোনাকলি ও কর্ণকলি ঘরে চলে যায়। ওই দিন রাতে দুই বোন একসাথে ঘুমিয়েছিল। রাত যখন গভীর তখনই তাদের ঘরে একটি পরী এসে সোনাকলিকে ডাকতে থাকে। সোনাকলি, জেগে ওঠো। সোনাকলি, আর ঘুমিয়ে থেকো না, তোমার যে অনেক দায়িত্ব পালন করতে হবে। সোনাকলি এবং তার বোন কর্ণকলি আঁতকে ওঠে। কি? কে ডাকলো আমাকে? পরীকে দেখে সোনাকলি ও কর্ণকলি ভয় পায়। আমাকে দেখে তোমরা ভয় পেও না, আমি তোমাদের ভালোর জন্যই এসেছি। সোনাকলি, তোমাকে আমি ওই দিন বলেছিলাম তোমার অতীতে ঘটে যাওয়া সব কিছুর প্রতিশোধ নিতে হবে, কিন্তু তুমি আমার কোনো কথারই গুরুত্ব দাওনি। একটা কথা মনে রাখবে, আমরা ভালো পরিজাতি কখনো মিথ্যে কথা বলি না। আমাকে তুমি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো। ভালো পরি, বিশ্বাস করো আমি তোমাকে অবিশ্বাস করিনি, কিন্তু আমি কোন দিক খুঁজে পাইনি যেদিকে আমি যাব। তুমি আমাকে বলেছ আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আর আমি নাকি রাজকন্যা, কিন্তু তুমি আমাকে বলে দাওনি তারা এখন কোথায় আছে। তুমি বলো ভালো পরি, আমি তাদের কোথায় খুঁজে বের করব? তুমি যদি আমাকে বলে দিতে যে তারা এখন কোথায় আছে, তাহলে আমি নিশ্চয়ই তাদের সন্ধানে বেরোতাম। সোনাকলি, আমি তোমাকে বলেছিলাম তোমার মাথায় ওই স্বর্ণকিসি চুল, তোমার শক্তি তুমি তোমার নিজের মাঝে নিয়ে আসলেই তুমি সব কিছুই করতে পারবে, আর জানতে পারবে তোমার শক্তি আমার থেকেও বেশি। ঠিক আছে, এখন এত করে বলছো, তাহলে আমি বলেই দিচ্ছি তোমার মা এখন কোথায় আছে। পরী সোনাকলিকে সব কথা বলে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ ভালো পরি। আপনার আরেকটি সাহায্য দরকার। দিদির ধবলি গরু ওই জমিদার মশাইয়ের মেয়ের ওই পঞ্চমণি ফুলের গাছটি খেয়ে নিয়েছে। জমিদার মশাই ওই পঞ্চমণি ফুলের গাছ ছাড়া ধবলিকে ছেড়ে দিবে না। আপনি কি ওই পঞ্চমণি ফুলের গাছটি এনে দিতে পারবেন? আমাদের পরীর রাজ্যে ওই পঞ্চমণি ফুলের গাছ আছে, কিন্তু ওটা তো পরীরানীর আয়ত্তে আছে। পরীরানী ছাড়া ওই ফুলের গাছ কেউ এনে দিতে পারবে না তোমাকে। তুমি একটি কাজ করো, তুমি পরীরাজ্যে যাও, গিয়ে পরীরানীর থেকে ওই পঞ্চমণি ফুলের গাছ নিয়ে আসো। পরীরানী অনেক ভালো, তোমাকে পঞ্চমণি ফুলের গাছ দিয়ে দেবে। কিন্তু ভালো পরি, আমি কিভাবে যাব? আমি তো চিনিও না পরীরাজ্য কোথায়। চিন্তা করো না সোনাকলি, আমি তোমাকে একটি পঙ্খিরাজ ঘোড়া দিচ্ছি। ওই পঙ্খিরাজ ঘোড়াই তোমাকে পরীরাজ্যে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। পরী হাতে 3 বার তালি দিয়ে একটি মন্ত্র পড়ে। তখনই সামনে পঙ্খিরাজ ঘোড়া এসে হাজির। বলুন মালিক, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? পঙ্খিরাজ, এই সেই সোনাকলি যাকে আজ থেকে তুমি মালিক বলে মেনে নেবে। তুমি তার ডাকে সাড়া দেবে। পরের দিন সকালে সোনাকলি পরীরাজ্যের উদ্দেশ্যে বের হয়। দিদি, তুমি সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, আর বাবাকে দেখে শুনে রাখবে। কোনো চিন্তা করবে না দিদি, আমি ভালো থাকব, আর আমি ওই পঞ্চমণি ফুলের গাছ নিয়ে ফিরে আসব। তুমি তোমার ধবলিকে আবার ফিরে পাবে। সোনাকলি, তুই যে আমার খুব আদরের, তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমি কিভাবে এই কটা দিন থাকব বল? এদিকে ধবলিও নেই, তুইও এখন চলে যাচ্ছিস। আমি কার সাথে কথা বলে দিন পার করব বল? আমার রাত দিন যে সমান হয়ে যাবে। তোর যদি কিছু হয় আমি কিভাবে সহ্য করব বোন বল? তুমি কোনো চিন্তা করো না দিদি, আমার সাথে তোমার ও বাবার দোয়া আছে, আর ভালো পরি তো আমার সাথেই আছে। আমার যদি কোনো বিপদ হয়, ভালো পরেই আমাকে সাহায্য করবে। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আবার তোমার কাছে ফিরে আসব, দেখবে। ঠিক আছে রে বোন, আমি চিন্তা করব না, তুই তাড়াতাড়ি করে আবার ফিরে আসবি। আমি তোর জন্য অপেক্ষায় থাকব বোন। সোনাকলি হাতে 3 বার তালি দিয়ে পরীর বলা মন্ত্র পাঠ করে। তখনই সেখানে পঙ্খিরাজ এসে হাজির হয়। বলুন মালিক, কিভাবে সাহায্য করতে পারি? পঙ্খিরাজ, তুমি আমাকে পরীরাজ্যে নিয়ে চলো। সোনাকলি পঙ্খিরাজের পিঠে চেপে পরীরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। কর্ণকলি সোনাকলির দিকে তাকিয়ে কান্না করতে থাকে। হে আল্লাহ, তুমি আমার বোনকে ভালোভাবে আবার আমার কোলে ফিরিয়ে দিও। সোনাকলি ও পঙ্খিরাজ ঘোড়া উড়ে চলল পরীর দেশে।
নদী পেরিয়ে পাহাড় পেরিয়ে দুরান্ত গতিতে এগোতে থাকল। একসময় তারা পরিরাজ্যে পৌঁছে গেল। মালিক, আমরা পরিরাজ্যে চলে এসেছি। এখন আমি যাই। আবার যখন আমাকে প্রয়োজন হবে তখন আমাকে ডাকবেন। আর শুনুন, পরিরাজ্যে খুব সাবধানে ঢুকবেন। কোনো গাছে বা ফুল ফলে আগেই হাত দেবেন না, এতে পরিরানী ক্ষিপ্ত হন। এখন আমি যাই মালিক। ঠিক আছে পঙ্খিরাজ, তুমি যাও। আমার কাজ হয়ে গেলে আমি তোমাকে আবার ডেকে নেব। সোনাকলি পঙ্খিরাজকে বিদায় দিয়ে, আরে বাহ, এত সুন্দর ফুল আমি জীবনে কখনো দেখিনি। পরীরা যেমন সুন্দর, পরীদের ফুলও তেমন সুন্দর। আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ফুলে ফুলে ভরা। সোনাকলি নিজে নিজেই বিড়বিড় করে কথা বলছিল। তখনই একটা পরী এসে বলে, কে তুমি মেয়ে, আর কেন এসেছো এই পরিরাজ্যে? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একজন মানব কন্যা। একজন মানব কন্যা হয়ে তুমি আমাদের এই পরিরাজ্যে কেমন করে আসলে, আর কেনই বা এসেছো? তোমার উদ্দেশ্যটা কি আমাকে বলো। আমি সোনাকলি। আমি একটি ফুল গাছের জন্য এই পরিরাজ্যে এসেছি। একজন পরীর সাহায্যে পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আপনাদের পরিরাজ্যের পঞ্চমণি ফুল গাছ নিতে এসেছি। আমার এই গাছটি খুব দরকার। যদি আমাকে একটি পঞ্চমণি ফুল গাছ দিতেন তাহলে আমার খুব উপকার হতো। এই বাগানের কোনো ফুল কাউকে দেওয়া বা নেওয়া আমাদের নিষেধ। এটা শুধু পরিরানী পারবে। চলো, আমি আপনাকে পরিরানীর কাছে নিয়ে যাই। সবুজ পরীর পিছু পিছু সোনাকলি পরিরানীর কাছে যেতে থাকে। রানীমা, এই মেয়েটি মানুষ রাজ্য থেকে এসেছে। এই মেয়েটির পঞ্চমণি ফুলের গাছ দরকার। আপনি যদি তাকে একটি পঞ্চমণি ফুলের গাছ দিতেন তাহলে ওর খুব উপকার হতো। কে তুমি মেয়ে? তোমার পরিচয় কে? আর পঞ্চমণি ফুলের গাছ তোমার কি দরকার? আমাকে সব কিছু খুলে বলো। আমি সোনাকলি, মানুষ রাজ্য থেকে এসেছি। রানীমা, আমি নিজেও জানি না আমি কার মেয়ে। আমি তো বড় হয়েছি একজন কৃষকের ঘরে। ছোটবেলা থেকে তাদেরকেই আমি বাবা মা মনে করেছি। কিন্তু আমার 18 বছর পূর্ণ হবার পরে একটি পরী এসে আমাকে বলে আমি নাকি একটি রাজার মেয়ে, আর আমার নাকি আরও 2টি ভাই আছে। আমার মা নাকি আমাদের খোঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সাথে নাকি অন্যায় হয়েছিল। অন্যায়ের প্রতিবাদ আমাকে করতে হবে। আমাকে উদ্ধার করতে হবে আমার মা ও আমার ভাইদের। হ্যাঁ সোনাকলি, সাদা পরী তোমাকে ঠিকই বলেছে। তুমি কোনো সাধারণ মেয়ে নও। তুমি একজন রাজকন্যা। তুমি নীলাচল রাজ্যের রাজকন্যা। নীলাচল রাজ্যের রাজার কোনো সন্তান ছিল না। রাজা খুব দুঃখী দিন কাটাত। একদিন রাজার সাথে দেখা হয় তোমার মা কথাকলির। রাজা কথাকলিকে বিয়ে করে প্রাসাদে নিয়ে যায়। রাজার আগে ছিল 3টা রানী। 3 রানী ছিল অনেক হিংসুটে আর অহংকারী। তারা তোমার মাকে সহ্য করতে পারত না, কারণ তোমার মা ছিল রাজার চোখের মণি। তোমার মা যখন গর্ভবতী হন তখন ওই 3 রানী বুদ্ধি করে তাকে মেরে ফেলার, কিন্তু রাজার ভয়ে তা করতে পারে না। তোমরা 3 ভাই বোনকে যখন জন্ম দেন তোমার মা, তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। ওই সুযোগে 3 রানী তোমাদের 3 ভাই বোনকে সরিয়ে ফেলে, আর সেখানে রেখে দেয় 3টে বানর ছানা। তোমার বাবা মহারাজকে বলা হয় ছোট রানী 3টে বানর ছানা জন্ম দিয়েছে। তারা কুবুদ্ধি দিয়ে রাজার মন বিষিয়ে তোলে ছোট রানীর ওপর থেকে। রাজা ছোট রানীকে প্রাসাদ থেকে বের করে দেয়। তোমাদের 3 ভাই বোনকে ফেলে দেওয়া হয় ঝর্ণার পানিতে। 3 রানী ভাবে তোমরা মরে গেছো, কিন্তু আমরা পরীরা 3টে মাসুম বাচ্চাকে এভাবে মরতে দিইনি। তোমার 2 ভাই আছে স্বর্গলোকে। সেখানে 2টি চাপা ফুলের মধ্যে তাদের প্রাণ আছে, আর তোমাকে পৌঁছে দেওয়া হয়েছিল ওই কৃষকের কাছে। তাই তুমি ওই কৃষকের কাছেই বড় হয়েছ। এখন তোমাকে তোমার ভাইদের প্রাণ ফিরিয়ে দিতে হবে, আর তোমার মাকে তার সম্মান ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে রানীমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা পরীরা যদি না থাকতেন তাহলে হয়তো আমার 2 ভাই আর আমি আজ বেঁচে থাকতাম না। হ্যাঁ সোনাকলি, তুমি যাও। আমার বাগান থেকে তোমার যে কয়টি মন চায় পঞ্চমণি ফুলের গাছ নিয়ে মানুষ লোকে ফিরে যাও। সোনাকলি পরীদের বিদায় জানিয়ে বাগান থেকে একটি পঞ্চমণি ফুলের গাছ তুলে নেয়। সোনাকলি পাহাড়ের চূড়ায় গিয়ে পঙ্খিরাজ ঘোড়াকে বাঁকতে থাকে। একটু বাদে পঙ্খিরাজ সেখানে হাজির হয়।
বলুন মালিক, আমাকে কি করতে হবে? পঙ্খিরাজ, পরিরাজ্যে আমার কাজ হয়ে গিয়েছে। আমাকে এখন মানুষ লোকে ফিরে যেতে হবে। চলো চলো, আমাকে মানুষ লোকে নিয়ে চলো জলদি। সোনাকলি পঙ্খিরাজের পিঠে চড়ে মানুষ লোকের উদ্দেশ্যে রওনা হয়। অনেক পথ যাওয়ার পর সোনাকলির চোখে পড়ে নিচে ছটফট করছে একটি পাখি। পঙ্খিরাজ, ওই দেখো নিচে একটি পাখি ছটপট করছে। পাখিটার মনে হয় কিছু হয়েছে। আমরা একটু নিচে যাই, গিয়ে দেখি পাখিটার কি হয়েছে। আমাকে নিচে নিয়ে চলো পঙ্খিরাজ। সোনাকলি নেমে আসে। এসে দেখে পাখিটি মারা গেছে। ইসরে, পাখিটি মারা গেছে। আর একটু আগে এলেই আমরা পাখিটাকে জীবন্ত দেখতে পেতাম। এই পাখিটাকে কে মারল এখানে? কে এভাবে পাখিটার বুকে তীর মারল? এত পাষাণ হৃদয় কার যে পশু পাখিকে হত্যা করে? সোনাকলি এগুলা বলতে থাকে। তখনই সেখানে একটি রাজকুমার আসে। এটা আমার শিকার। আমি এই পাখিটাকে শিকার করেছি, আর পাখি শিকার করা কোনো অন্যায় কাজ নয়। কে বলেছে অন্যায় কাজ নয়? পাখিদেরও তো একটি জীবন আছে, তারও তো সন্তান আছে। এই পাখিটাকে আপনি মেরে ফেললেন। এই পাখির বাসায় যদি তার বাচ্চারা থাকে, তাহলে মায়ের সাথে বাচ্চাগুলো না খেয়ে অনাহারে মারা যাবে। এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? এক সন্তানের কাছ থেকে মাকে আলাদা করলে কেমন কষ্ট লাগে? ছোট ছোট বাচ্চাগুলো মায়ের পথ চেয়ে বসে থাকবে, কিন্তু তাদের মা আর যাবে না। না খেয়ে থেকে একসময় বাচ্চাগুলো মারা যাবে। এটা কি অন্যায় নয়? আর আপনারা রাজা বাদশাহ মানুষেরা কখনো ন্যায় অন্যায় চোখে দেখেন না। ঠিক ভুলের বিচার আপনারা কখনোই করতে পারেন না। রাজকুমারের কথা শুনে রাজকুমারের হৃদয় দোলা দেয়। রাজকুমার মনে মনে ভাবে, বাহ, এত সুন্দর মেয়ে, এত উদার তার মন, পশু পাখির উপর তার এত ভালোবাসা, এত গভীরভাবে চিন্তা করে। এক কথায় মেয়েটি অসাধারণ। রাজকুমার মনে মনে ভাবে, বাহ, এত সুন্দর মেয়ে, এত উদার তার মন, পশু পাখির উপর তার এত ভালোবাসা, এত গভীরভাবে চিন্তা করে। এক কথায় মেয়েটি অসাধারণ। সোনাকলি বাড়ি ফেরার জন্য পঙ্খিরাজের দিকে এগোতে থাকে। পঙ্খিরাজের দিকে যেতেই সোনাকলির সামনে একটি সাপ চলে আসে। সোনাকলি সাপ দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। পাশে দাঁড়িয়ে ছিল রাজকুমার। রাজকুমার সোনাকলির দিকে দৌড়ে যায়। রাজকুমার সাপটিকে তাড়িয়ে দেয়। এই যে শুনছেন, সাপ চলে গেছে, আর ভয় নেই, উঠুন। রাজকুমার সোনাকলির জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সোনাকলির জ্ঞান ফেরে না। এ কি, মেয়েটির এখনো জ্ঞান ফিরছে না কেন? পঙ্খিরাজ সোনাকলির এমন অবস্থা দেখে চলে যায় কর্ণকলির কাছে খবর দিতে। এদিকে রাজকুমার কোনো দিশা না পেয়ে সোনাকলিকে নিয়ে তার রাজপ্রাসাদে চলে যায়। রাজকুমার তার বিলাসবহুল রাজপ্রাসাদে সোনাকলিকে নিয়ে এসে একটি রাজকীয় কক্ষে রাখে। সোনাকলির এখনও জ্ঞান ফেরেনি। রাজকুমার একটু পরে পরে এসে সোনাকলির কক্ষে দেখে যেত জ্ঞান ফিরেছে কিনা। এ কি, মেয়েটির এখনো জ্ঞান ফিরছে না কেন? তাহলে কি মেয়েটির বড় কোনো সমস্যা হয়েছে? আমি একটি কাজ করি, রাজবৈদ্যকে খবর দেই। রাজবৈদ্য এসে দেখে বলবে মেয়েটির কি হয়েছে। রাজকুমার যায় রাজবৈদ্যকে ডাকতে। এদিকে কর্ণকলি সোনাকলির কথায় ভাবছিল, কতদিন হলো আমার বোনটি আমার কাছে নেই। আমার বোনটি কোথায় আছে আর কেমন আছে? হে আল্লাহ, তুমি আমার বোনটিকে যেখানেই রেখো ভালো রেখো। আজ কেন জানি না আমার বোনের জন্য আমার মনে কু ডাকছে। সোনাকলি, কোথায় রে বোন? তুই আমার কাছে ফিরে আয়। কর্ণকলি বসে বসে তার বোনের জন্য চিন্তা করছিল। তখনই সেখানে পঙ্খিরাজ এসে হাজির হয়। পঙ্খিরাজকে একা ফিরতে দেখে কর্ণকলি ভয় পেয়ে যায়। কি হলো পঙ্খিরাজ, তুমি একা কেন এসেছ? আমার বোন কোথায়? তুমি আমার বোনকে কোথায় রেখে এসেছ? বলো পঙ্খিরাজ, আমাকে বলো, আমার বোন কোথায়? আমিও সোনাকলি পরিরাজ্যে থেকে ফিরছিলাম। অনেকটা পথ আসার পরে পাহাড়ের কিনারায় একটি আহতে পাখি ছটফট করছিল। তখন সোনাকলি আমাকে নিচে নামতে বলে। আমরা সেখানে পৌঁছাতে পৌঁছাতে পাখিটি মারা যায়। তখনই সেখানে একটি রাজপুত্র আসে। সোনাকলি ও রাজপুত্রের মধ্যে অনেক কথাই হয়। সোনাকলি বাড়ি ফেরার জন্য যেই আমার দিকে এগোতে থাকে, তখনই তার সামনে একটি সাপ চলে আসে। সোনাকলি সাপটি দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাজকুমার সেই সাপটিকে তাড়িয়ে দিয়ে সোনাকলির জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সোনাকলির জ্ঞান ফেরে না। তাই আমি আপনাকে নিতে আসলাম। চলুন চলুন, পিঠে উঠে বসুন, এখনই যেতে হবে। কি বললে পঙ্খিরাজ? আমার বোনের বিপদ? না জানি আমার বোনটি এখন কেমন আছে।
এসব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্য আমার বোনটি আজ বিপদের মুখে। চলো পঙ্খিরাজ, আমাকে তাড়াতাড়ি আমার বোনের কাছে নিয়ে চলো। কর্ণকলি পঙ্খিরাজের পিঠে উঠে সোনাকলির কাছে যাওয়ার জন্য আকাশে উড়াল দেয়। কর্ণকলি ও পঙ্খিরাজ ঘোড়া উড়ে চলে আসে ওই পাহাড়ের চূড়ায়। কর্ণকলি দৌড়ে এদিকে ওদিকে সোনাকলিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। পঙ্খিরাজ, আমার বোন কোথায়? তুমি তো বলেছিলে আমার বোনকে তুমি এখানে রেখে গেছো। আমি তো এখানেই সোনাকলি ও রাজকুমারকে রেখে আপনাকে নিতে গিয়েছিলাম। তাহলে কি রাজকুমার সোনাকলিকে নিয়ে গিয়েছে, নাকি সোনাকলি জ্ঞান ফিরে কোন দিকে গেছে? কর্ণকলি তার বোনকে না পেয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকে। সোনাকলিকে কোথাও খুঁজে পায় না। কর্ণকলি একটি পাথরের ওপর বসে কান্না করতে থাকে। আমি কি তাহলে আমার বোনটিকে হারিয়ে ফেললাম? সব আমার জন্যই হলো। আমি কেনই যে আমার বোনকে একা একা ওই পরিদেশে পাঠালাম? এখন আমি আমার বোনকে কোথায় খুঁজব? কোথায় খুঁজে আমি আমার সোনাকলিকে পাবো? সোনাকলি বোন আমার, তুই কোথায় গেলি? কর্ণকলি তার বোনকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে যায়। হঠাৎ কর্ণকলির সামনে একটি ভয়ানক দানব চলে আসে। কে তুমি মেয়ে? তুমি এই জঙ্গলে কেন এসেছো? তোমার এত সাহস কোথা থেকে এলো? তুমি আমার জঙ্গলে পা বাড়িয়ে কেন এসেছো বলো? আমি আমার বোনকে খুঁজতে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। আমি আমার বোন সোনাকলিকে হারিয়ে ফেলেছি। আমি আমার বোনকেই খুঁজছি। তুমি কে? তুমি আমার পথ আটকেছো কেন? তুমি আমার সামনে থেকে চলে যাও। এই জঙ্গলে তুমি এসেছো তোমার ইচ্ছায়, কিন্তু বের হবে আমার ইচ্ছায়। জঙ্গলে যে একবার পা দেয় সে আর কখনোই বের হতে পারে না। আজ থেকে তুমি হবে আমার দাসী। তোমাকে আমার গুহায় নিয়ে যেয়ে বন্দি করব। কর্ণকলি কান্না করে অনেক অনুরোধ করে, কিন্তু দানব কোনো কথাই শোনে না। দানব কর্ণকলিকে তুলে নিয়ে চলে যায় তার গুহার দিকে। দানবটি কর্ণকলিকে নিয়ে একটি গুহার মধ্যে চলে আসে। আজ থেকে তুই আমার দাসী। আমি যা বলবো আজ থেকে তুই তাই তাই করবি। আর শোন, ভুলেও এই গুহা থেকে বেরোনোর চেষ্টা করবি না। করলে তুই তোর প্রাণ হারাবি। আমাকে ছেড়ে দাও। আমার বোন অনেক বিপদে আছে। আমাকে তাকে খুঁজে বের করতে হবে। একটু দয়া করো, আমাকে এখান থেকে মুক্ত করো। কর্ণকলি অনেক কান্নাকাটি করে, কিন্তু দানব তার কোনো কথাই শোনে না। ওদিকে সোনাকলির জ্ঞান ফেরে। আমি এখানে কেন? আমি তো ওই পাহাড়ের চূড়ায় ছিলাম। ওই রাজকুমার আমাকে তার প্রাসাদে নিয়ে এসেছে। আমাকে তো বাড়ি ফিরতে হবে। না জানি দিদি আমার জন্য কত চিন্তা করছে। সোনাকলি সেখান থেকে বেরিয়ে যায় একটি ব্যালকনির মধ্যে। আশেপাশে তো কাউকেই দেখছি না। আমি বের হব কি করে? আমাকে যে বাড়ি ফিরতে হবে। সোনাকলি কথা বলছিল, তখনই রাজকুমার চলে আসে। আমাদের প্রাসাদে আপনাকে স্বাগত। আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি অনেক চেষ্টা করেও আপনার জ্ঞান ফেরাতে পারিনি, তাই আমি বাধ্য হয়ে আপনাকে আমাদের প্রাসাদে নিয়ে এসেছি। বলুন, আমাদের প্রাসাদ আপনার কেমন লাগছে? আপনি কেন আমাকে এই প্রাসাদে নিয়ে এসেছেন? আমার যে বাড়ি ফিরতে হবে। আমার দিদি আমার জন্য অপেক্ষা করছে। আর পঙ্খিরাজ, পঙ্খিরাজ কোথায় গেছে? আমার এখনই পঙ্খিরাজের সাথে কথা বলা দরকার। আপনি আপনার ঠিকানা দিন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব, যদি আপনার কোনো সমস্যা না হয়। না না, আমাকে পৌঁছে দিতে হবে না। আমার পঙ্খিরাজ আছে। আমার পঙ্খিরাজই আমাকে বাড়িতে নিয়ে যাবে। সোনাকলি গিয়ে পঙ্খিরাজকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর পঙ্খিরাজ এসে হাজির হয়। পঙ্খিরাজ, তুমি এসেছো? চলো, আমাকে এখন বাড়িতে নিয়ে চলো। না জানি দিদি আমার জন্য কত চিন্তা করছে। কিন্তু মালিক, আপনার দিদি তো বাড়িতে নেই। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি আপনার দিদিকে আপনার কাছে নিয়ে এসেছিলাম। সেখানে এসে দেখি আপনি নেই। আপনার দিদি আপনাকে না পেয়ে দৌড়াতে দৌড়াতে ওই জঙ্গলের মধ্যে চলে যায়। তারপরে আমি আর তাকে কোথাও দেখতে পাইনি। জানি না তার কোনো বিপদ হয়েছে কিনা। কি বললে পঙ্খিরাজ? আমার দিদি একা একা জঙ্গলের মধ্যে আমাকে খুঁজতে গিয়েছে?
আমার এখনই আমার দিদির কাছে যেতে হবে। ওই জঙ্গল অনেক ভয়ঙ্কর, আপনি ওখানে একা একা যেতে পারবেন না, ওখানে অনেক বিপদ আছে। জঙ্গলে একটি ভয়ানক রাক্ষস দানব বাস করে, আপনার এখন একা একা জঙ্গলে যাওয়া ঠিক হবে বলে আমি মনে করছি না। সোনাকলি তার দিদির বিপদের কথা শুনে সেখানে বসে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে। আমাদের সাথে এমন কেন হচ্ছে? বারবার কেন বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমাদের? আমার দিদিকে আমার খুঁজে বের করতেই হবে। দিদি কোনো বিপদে পড়েছে কিনা, আমাকে এখনই আমার দিদির কাছে যেতে হবে। সোনাকলি দৌড়ে তার দিদির কাছে যেতে থাকে। রাজকুমার পিছন থেকে সোনাকলিকে ডাকতে থাকে আর যেতে বারণ করে, কিন্তু সোনাকলি তার কোনো কথাই কানে না নিয়ে দৌড়াতে থাকে। সোনাকলি দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদের উদ্যানের সামনে গিয়ে পড়ে যায়। রাজকুমার তার কাছে ছুটে আসে। আপনাকে কখন থেকে ডাকছি, এভাবে দৌড়াবেন না, পড়ে যাবেন। কোনো কথাই শোনেন না। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটা সফল হয় না। যে কোনো কাজই মাথা ঠান্ডা করে করতে হয়। আপনি এভাবে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে যাচ্ছেন, জঙ্গলে গিয়ে যদি আপনারও কোনো সমস্যা হয় তাহলে আপনাকে কে উদ্ধার করবে? এটা আপনি কেন চিন্তা করছেন না? আপনি আপনার দিদির জন্য চিন্তা করছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ভেবে চিনতে পা বাড়াতে হবে। আপনি যদি কিছু মনে না করেন, আমিও আপনার সাথে যেতে চাই আপনার দিদিতে উদ্ধার করতে। কিন্তু আপনি কেন যাবেন আমার সাথে আমার দিদিকে উদ্ধার করতে? আপনার রাজপ্রাসাদ ফেলে রেখে? আমি একাই যেতে পারবো আমার দিদিকে খুঁজতে, আমার কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস আমি ঠিক আমার দিদিকে খুঁজে বের করবই। আমার দিদি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমি আমার দিদিতে অনেক ভালোবাসি ও সম্মান করি। আমি বুঝতে পারছি আপনার আবেগ, কিন্তু আমি আপনার সাথে যেতে চাচ্ছি। এখানে আমার কোনো স্বার্থ লুকিয়ে নেই। সত্যি সত্যি আপনাকে সাহায্য করতে চাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার সাথে আপনার দিদিকে খুঁজতে ওই জঙ্গলের মধ্যে যেতে চাই। তাছাড়া আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি না করবেন না। ঠিক আছে, তাহলে চলুন আমরা এখনই ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। আমাদের আর দেরি করাটা ঠিক হবে না। সোনাকলি ও রাজকুমার যায় জঙ্গলের দিকে। অনেকটা পথ যেতে যেতে তারা একটি সাধুর দেখা পায়। কে তোমরা, আর এই ভয়ানক গহীন জঙ্গলে কেন এসেছ? এক্ষুনি চলে যাও এই জঙ্গল থেকে। এই জঙ্গলে যে অনেক বিপদ। যাও যাও, আর দেরি করো না, এক্ষুনি এখান থেকে চলে যাও। সাধু বাবা, আমি আমার দিদিকে খুঁজতে এসেছি আমার দিদিকে, যে হারিয়ে গেছে এই জঙ্গলে। আমি আমার দিদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি আমার দিদিকে দেখেছেন বা জানেন আমার দিদি এখন কোথায় আছে? হ্যাঁ, আমি জানি তোমার বোন এখন কোথায় আছে। তোমাদের ওখানে যাওয়ার সাধ্য নেই। তোমার বোন এখন দানবের গুহায় বন্দী। ওই দানব তাকে দাসী বানিয়েছে। তোমরা তাকে উদ্ধার করতে পারবে না, কারণ ওই দানব তোমাদেরকে আস্ত রাখবে না। সাধু বাবা, কোনো একটি উপায় আছে আমার বোনকে রক্ষা করার? আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারবো। আপনি শুধু বলুন আমি আমার বোনের জন্য কি করব। তুমি যদি সত্যিই তোমার বোনকে রাক্ষসের কাছ থেকে মুক্ত করতে চাও, তাহলে তোমাকে আগে ওই রাক্ষসকে পরাজিত করতে হবে। রাক্ষসের সাথে তোমার লড়াই করতে হবে। তুমি কি পারবে সেই রাক্ষসের মুখোমুখি হতে? হ্যাঁ সাধু বাবা, আমি পারবো। সেই প্রস্তুতি নিয়েই ওই রাক্ষসের সাথে লড়ব। কিন্তু আপনি এটা বলে দিন যে আমি ওই রাক্ষসকে কিভাবে পরাজিত করব। পাতাল রাজ্যে স্বর্গলোকে একটি আলোক রশ্মির মধ্যে একটি লাল রঙের তলোয়ার রাখা আছে। ওই তলোয়ারটি দিয়েই তুমি এই রাক্ষসকে পরাজিত করতে পারবে। পাতাল রাজ্য থেকে ওই তলোয়ার আনা এতটাও সহজ হবে না। তোমাকে পেরিয়ে আসতে হবে শত শত বাধা, বিপত্তি। তুমি যদি পারো তাহলে আগে তুমি পাতালপুরীতে গিয়ে ওই তলোয়ার নিয়ে আসো। আমি বলে দেব কিভাবে কি করতে হবে। সোনাকলি পাতালপুরীতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। বন্ধুরা, আমি আয়েশা। এখন দেখুন সোনাকলি কি তার বোনকে বাঁচাতে পারবে নাকি দানব তাকে হারিয়ে দেবে। সব কিছু জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যখন পর্ব 6 আপলোড করব তখন আপনারা জানতে পারবেন। আর পর্ব 5 কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।